ভয়ানক রহস্যময় ভৌতিক গল্পের খোঁজে। প্রিয় শ্রোতা, ভয়ানকের নতুন একটি রহস্যময় ঘটনায় আপনাকে স্বাগতম। আজকের ঘটনাটি অনেকটা বড় হওয়ার কারণে এটিকে কয়েকটি পর্বে ভাগ করে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। সত্য ঘটনা অবলম্বনে আজকের গল্প ভয়ঙ্কর এক রাত। কলমে ইশতিয়াক হোসেন তাসফিক। কি মুশকিল রে বাবা, এত রাত করে বাজারে গিয়ে বাজার করে আনবো। মায়ের কাছে কালকের আনার কথা বলার আগেই মা বলল, মামা একটু আগে ফোন করে বলেছে নাকি তারা কালকে সকাল সকাল আমাদের বাড়িতে আসবে, তাই এখনই নিরুপায় হয়ে বাজার আনা লাগবে। আমি আর কথা না বাড়িয়ে মুখটা গোম না করে মায়ের হাত থেকে বাজারের ব্যাগ আর কাগজটা নিলাম। তারপর মা আলমারি থেকে 1000 টাকার একটি নোট বের করে হাতে দিয়ে বলল, খরচ করার পর বাকি টাকা তুই রেখে দিস। বড়দের মতো দাঁত বের করে হাসি দিয়ে বাজারের কাগজটা খুলতে খুলতে ঘরের বাইরে রাখলাম। কাগজটা খুলে দেখলাম যা কিছু আনতে বলেছে এই টাকা দিয়ে এগুলোই আসবে না। হাসি থামিয়ে চিন্তিতভাবে পিছনে ফিরলাম। পিছনে ফিরে দেখলাম মা তাড়াতাড়ি করে দরজাটা আটকে দিচ্ছে। আমি বুঝে গেলাম আমার সাথে প্রতারণা করা হয়েছে। মন খারাপ করে হাঁটতে শুরু করলাম। 1 মিনিট হাঁটার পর উঠান পার হয়ে গোয়াল ঘরের সামনে দিয়ে যাচ্ছি। ঠিক যখন গোয়াল ঘরে পার হব তখন আমার মনে হলো গোয়ালে কোনো গরু নেই। আমি একটু পিছনের দিকে ফিরে তাকালাম, দেখলাম না, সব ঠিকঠাকই আছে। মনের ভুল ভেবে এগিয়ে গেলাম সামনে। কিছুক্ষণ হেঁটে গোয়াল ঘর, পুকুর ঘাট, রতনের বাড়ি পার হলাম। বড় ধান ক্ষেতের পাশ দিয়ে 1 দশক ধরে পড়ে থাকা একটি চায়ের দোকান ছিল। চায়ের দোকানটি এখন বন্ধ থাকলেও দোকানের সামনের বাঁশের তৈরি বেঞ্চ আজও রয়ে গেছে। সেই বেঞ্চে বসে আছে আমার বন্ধু রতন। ওকে দেখে ডাক দিয়ে বললাম, কিরে রতন, কি করছিস এত রাতে? রতনের হাতে থাকা টর্চ লাইট অন করে আমার দিকে মারতে মারতে বলল, কি নিলয় নাকি? আমি বললাম হ্যাঁ। ও বলল, আয় বস এখানে। রতনের পাশে গিয়ে বসলাম আমি। তার দিকে মুখ করে প্রশ্ন করলাম, কিরে এতদিন দেখি নাই যে, কই ছিলি তুই? অসুস্থ ছিলি নাকি? ও বলল, তুই জানিস না আমার সাথে কি ঘটেছিল? না, আমি তো কিছুই জানি না। কি হয়েছিল তোর সাথে? কবে হয়েছিল? এই তো গত পরশু রাতের বেলায় ঘটেছিল। কি ঘটেছিল? আরে অনেক বড় ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছিল আমার সাথে। আমি বললাম, কি ভয়ঙ্কর ঘটনা, খুলে বল। রতন বলল, সত্যি শুনবি তো? ভয় পাইলে আবার আমারে দোষ দিবি না। আচ্ছা ঠিক আছে, তুই বলা শুরু কর। কৌতূহলী হয়ে তাকিয়ে রইলাম রতনের দিকে। রতন সিগারেট একটি লম্বা টান দিয়ে হাত থেকে ছুঁড়ে মারলো মাটির দিকে। তারপর বলা শুরু করলো। পরশু রাতে 1টার সময় আমি বের হই সিগারেট খাওয়ার জন্য। তারপর বাড়ি পার হয়ে এখানে এসে বসলাম। এসে বেঞ্চে বসে প্যাকেট থেকে সিগারেটের বক্সটা বের করে দেখলাম সিগারেট আছে মাত্র 1টা। এই 1টা সিগারেটে তো আর আমার হবে না। তাই মনে মনে ভাবলাম যে এখন বাজারের দিকে গিয়ে 1 প্যাকেট সিগারেট কিনে আনবো। যেই ভাবা সেই কাজ। উঠে বাড়িতে গিয়ে টাকা নিয়ে আসলাম। এরপরে লুঙ্গিটা একটা কাছা দিয়ে আমি হাঁটা শুরু করলাম বাজারের দিকে। কিছুক্ষণ হাঁটার পর 3 রাস্তার মোড়ে পৌঁছলাম। সেখানে গিয়ে ভাবলাম সোজা রাস্তায় গেলে তো সময় লাগবে, আর বামের নিরিবিলি রাস্তা দিয়ে গেলে কম সময় লাগবে। তাই গেলাম জনমানুষহীন ওই রাস্তা দিয়ে। হাঁটতে হাঁটতে ভাবলাম এই রাস্তা দিয়ে তো কেউ আসা যাওয়া করে না, তাহলে সিগারেটটা ধরানোই যায়।
এই ভেবে সিগারেটটা ধরালাম। সিগারেটটা ধরানোর সাথে সাথেই কেমন জানি অনুভব হলো আমার, এতক্ষণ আমার সাথে কেউ ছিল কিন্তু এখন নেই। মানে এতক্ষণ আমার একটু একা লাগেনি, এখন হঠাৎ একা লাগছে। কিন্তু বিষয়টাকে আমি তোয়াক্কা করলাম না। হেঁটে যেতে থাকলাম আরো অন্ধকারে। গ্রামের মেঠো পথ, দুই পাশে সুউচ্চ তাল গাছ, নারকেল গাছ, গাব গাছ। রাস্তার বামে কিছুটা জঙ্গলের মতো, বাম দিকটা অনেক অন্ধকার, প্রায় কিছুই দেখা যায় না। ডান দিকে গাছের পর ধান চাষের জমিন। কিছুক্ষণ বাদে সামনে থেকে একটা গুনগুন করে আওয়াজ আসতেছিল। কিছুটা বুঝে ওঠার আগেই সেই গুনগুন আওয়াজটা একটা বিশ্রী কণ্ঠের গান হয়ে যায়। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কে রে, কে ওইখানে? কোনো উত্তর আসলো না। গানটা আরো জোরে জোরে শুনতে পেলাম। হঠাৎ কেউ একজন আমার মুখে টর্চ লাইট মেরে বসে। আমি চোখ খুলে দেখতে পারছিলাম, কিন্তু বুঝতে পারলাম না ওটা কে। শুধু শুনতে পেলাম গানটা। গান বন্ধ হয়ে গেল। তারপর কেউ বলল, কিরে রতন, এত রাতে সিগারেটে ফু ফু করতে করতে কই যাস? কণ্ঠ শুনে বুঝলাম আমার বন্ধু নূর। ওকে বললাম মুখ থেকে লাইটটা সরা। ওর সাথে সাথে লাইটটা সরিয়ে মাটিতে মারল। তারপর আমি আবার বললাম, কই গেছিলি, কই থেকে আসলি? ও বলল, পাশের গ্রামে গেছিল, ওইখানে নাকি অনেক বড় তান্ত্রিক হামিদ নামে কেউ এসেছিল, আর জিন ধরবে বলেছিল, কিন্তু তারা নাকি জিন পায় নাই, সব পালাই গেছে। ছালারা চিটার। এই কথা বলে ওটু থামলো। ও আচ্ছা, তুই কি এখন বাড়িতে যাবি? নারে চল আমার সাথে বাজারে যাও। না রে, তুই যা, আমি অনেক ক্লান্ত। নে সিগারেটটা নে আর টর্চ লাইটটা দে। কথাটা বলে সিগারেটটা নূরের দিকে এগিয়ে দিলাম, আর ও আমার দিকে তার টর্চ লাইটটা এগিয়ে দিল। ও আমার হাত থেকে সিগারেটটা নিল, আমি ওর হাত থেকে টর্চ লাইটটি নিয়ে বললাম, যা তাইলে সকালে আইসা নিয়ে আনিস। আচ্ছা সমস্যা নাই, সাবধানে যাবি, টাটা। এইটুকু বলে নূর চলে গেল। আমি আবার হাঁটা ধরলাম। আর 3-4 কদম পর ব্রিটিশ আমলের সেই পরিত্যক্ত বাড়িটা, যেই বাড়ির সামনে পৌঁছানোর সাথে সাথে একটা শীতল বাতাস অনুভব করলাম। রাস্তাটাতে আমি ছাড়া আর কেউ নেই। তাও এমন লাগছে যেন আমি অনেক মানুষের ভিড়ের মধ্যে আছি। কেমন যেন একটা মাংস পচা গন্ধ পাচ্ছি। গন্ধটা ওই দূরের ধান ক্ষেতের দিক থেকে আসছিল। আমি হাঁটা বন্ধ করে ধান ক্ষেতের দিকে তাকালাম। দেখতে পেলাম মানুষের আকৃতির মতো কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সে অনেকটাই লম্বা, প্রায় 10 ফিট হবে। তার দুটো চোখ চল চল করছে, মনে হচ্ছে যেন ওই চোখ দুটো দিয়েই আমাকে গিলে খাবে। আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। সাথে সাথে টর্চ লাইটটা ওই দিকে ফিরালাম। দেখলাম ওখানে একটি কাকতাড়ুয়া, আর চোখের মতো যা দেখেছিলাম তা ছিল জোনাকি পোকা। টর্চ অফ করে যখনই সামনে যাব, তখন আমার পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে গেল কিছু একটা। আমি ভয়ে লাফিয়ে উঠলাম। আমার হাত থেকে টর্চ লাইটটা পড়ে গেল মাটিতে। টর্চটা সামনের দিকে আলো দিচ্ছিল। আমি সামনের দিকে তাকালাম। একটা কালো বিড়াল আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে হেঁটে যাচ্ছে। আরো একবার আমার পাশ দিয়ে দ্রুত গতিতে কি যেন একটা ছুটে গেল, কিন্তু এবার আমি দেখতে পেয়েছি আমার পাশ দিয়ে একটি বাদুড় গেল। আমি মাটি থেকে টর্চ লাইট উঠিয়ে তা বন্ধ করে দিলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম সবকিছু শান্ত। আমি আবার যখন হাঁটা ধরবো, তখন একটা ঈগল পাখির ডাক শুনতে পাই। উপরের দিকে তাকিয়ে দেখতে পাই ঠিক আমার মাথার উপরে অনেকগুলো
পাখি গোল গোল করে ঘুরছে। আমি আবার হাঁটা ধরবো এমন সময় পিছন থেকে পেঁচার ডাক শুনতে পাই। আমি পিছনে তাকানোর সাথে সাথেই ডাক বন্ধ হয়ে যায়। পেঁচাটি সেই পরিত্যক্ত বাড়ির জানলায় বসে বসে আমায় দেখছিল। আমি আবার সামনের দিকে ফিরে যখন পা আগে বাড়াই তখন পেঁচাটা আবার ডাক শুরু করে। আমি আবার পিছনে ফিরে তাকালাম। পেঁচাটি আবার চুপ হয়ে যায়, যেন পেঁচাটি আমাকে কিসের ইশারা দিচ্ছে। আমি এবার সামনের দিকে ফিরে তড়িঘড়ি করে হেঁটে চলে যেতে থাকি। পিছন থেকে পেঁচাটি আরো জোরে জোরে ডাক দিতে থাকে। এক পর্যায়ে ডাক বন্ধ হয়। এখন আমি পুকুরের কাছে চলে এসেছি। পরিত্যক্ত পুকুর পার ধরে হেঁটে যাচ্ছি। এমন সময় দেখলাম বন্ধু নূর পুকুর থেকে গোসল করে উঠছে। আমি তা দেখে পুরোই অবাক হয়ে যাই, কারণ কিছুক্ষণ আগে তাকে আমি ওই পরিত্যক্ত বাড়ির কাছে দেখে আসলাম। আরো অবাক হলাম তখন যখন নূরের পাশে আরেকজনকে দেখতে পাই। সেটা ছিল রনি, যে আরো 3 বছর আগে এই পুকুরে ডুবেই মারা গিয়েছে। এর দৃশ্য দেখে আমার দম বন্ধ হয়ে যাওয়ার পালা। হাঁটু কাঁপতে শুরু করলো। আমি চোখে মুখে ঝাপসা দেখতে শুরু করলাম। চোখ দুটো বন্ধ করে দৌড় দিলাম উল্টো পথে। প্রায় 10 মিনিট দৌড়ালাম আমি। এতক্ষণে 3 রাস্তার মোড়ে পৌঁছানোর কথা। দৌড় বন্ধ করে চোখটা খুললাম। সাথে সাথে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি মনে মনে ভাবলাম, এই বুঝি আমার শেষ। আমি এখনো সেই আগের জায়গাতে দাঁড়িয়ে আছি দিব্যি মানুষ। আমি ভয়ে পিছনে তাকালাম। দেখলাম এখন সবকিছু স্বাভাবিক। এটাকে মনের ভুল হিসাবে আমি মেনে নিতে পারলাম না। এখন আমার অনেকটা ভয় করছে। পিছন দিকে ফিরে যাওয়ার থেকে বাজারের দিকে যাওয়াই ঠিক ভাবলাম, কারণ দৌড় দিয়ে গেলে বাজারে যেতে 8 মিনিট লাগবে। আর তার বেশি কিছু না ভেবে আমি দৌড় দিলাম বাজারের দিকে। এক দৌড়ে বাজারে এসে পৌঁছালাম। বাজারে এসে আমি যা দেখি তা আমার ভয় আরো বাড়িয়ে দিয়েছে 1000 গুণ। পুরো বাজার নিস্তব্ধ, একটি মানুষও নেই বাজারে। সব দোকান বন্ধ। তুই তো জানিস আমাদের বাজার ভোর পর্যন্ত খোলা থাকে, কিন্তু ওই দিন কেন এমন হলো? বাজারের মধ্যে ঘুরতে থাকা কুকুরগুলো আমাকে থেকে একটা ভয় পেয়ে দূরে গিয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। হঠাৎ আমার পেছন থেকে কেউ একটা ইট ছুঁড়ে মারে কুকুরগুলোর গায়ে। আমি অবাক হয়ে ভয়ে পিছনে তাকাতে দেখি হাজার হাজার চোখ ছলছল করছে। তারা মানুষের মতোই কিন্তু অনেক লম্বা। আমি ভয়ে দৌড় দিই সামনের দিকে, আর জোরে চিৎকার করতে করতে বলতে থাকি, বাঁচাও বাঁচাও। কিন্তু আমার মুখ থেকে একটুও শব্দ বেরোলো না। আর আমি দিব্যি জায়গার মানুষ, জায়গায় ছিলাম। আমি থেমে গেলাম। পিছনে ফিরে দেখলাম এখন কেউ নেই। আমি কিছুটা ভয় মুক্ত হলাম। হঠাৎ কে যেন আমার কাঁধে হাত রাখে। আমি এবার ভয়ে লাফিয়ে উঠি। পিছনে ফিরে দেখি বাজার খোলা। বাজারের সব মানুষ আমার দিকে তাকিয়ে আছে। যিনি আমার কাঁধে হাত রেখেছিলেন তিনি আমাকে প্রশ্ন করলেন, কি হয়েছে তোমার, তুমি এমন করছো কেন? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কিন্তু কিছু বলতে পারছি না। সে আবার আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বলো, তুমি কি কিছু দেখেছো? আমি তাকে সব কিছু খুলে বলি।
সে আমার কথা শুনে বলে, তুমি ভয় পেও না, আমরা সবাই আছি। তুমি আজ রাত বাজারে থেকে যাও, কাল ভোরে আমি তোমার বাড়িতে তোমাকে পৌঁছে দিয়ে আসব। তারপর আমি একটা দোকানে গিয়ে বসলাম। আমি যেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর ভয় কাটিয়ে স্বাভাবিক হলাম। তারপর সেই রাতে আর আমার সাথে কোনো অস্বাভাবিক কিছু হয়নি। সকাল আমি বাসায় চলে আসি। ঘরে আর কাউকে জানাইনি এই ঘটনার ব্যাপারে। তারপর দুপুরে, মানে কাল দুপুর বেলায় আমি বের হই গোসল করার জন্য। আমি এই বাড়ির কাছেই পুকুরে যাই গোসল করতে। সেখানে কেউই ছিল না, আমি একা ছিলাম। আমি পুকুরে নামলাম। একটা ডুব দিয়ে উঠে দেখলাম পুকুরের ওই পারে কেউ আমার সাথে সাথেই ডুব দিচ্ছে। মনে করলাম কোনো অন্য মানুষ হয়তো ডুব দিচ্ছে। আমি আবার আমার মতো করে গোসল ছেড়ে পুকুর থেকে উঠে ঘাটে দাঁড়ালাম। কিন্তু অনেকক্ষণ হয়ে গেল ওই পারে যে ডুব দিছে সে আর ডুব থেকে উঠছে না। আমি খানিকটা ভয় পেয়ে গেলাম, ভাবতে লাগলাম ডুবে মারা গেল নাকি আবার। এমন সময় আমাকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেয়। পানিতে ভেসে উঠে যখন দেখলাম পুকুরের আশেপাশে কেউ নেই, তখন আমি আবার ভয় পেয়ে গেলাম। আমি তাড়াহুড়ো করে পুকুরের ঘাটের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম। কিন্তু তখনই আমার পা ধরে কেউ টান দিয়ে পানির নিচে নিয়ে গেল। কিছুক্ষণ আমাকে পানির নিচে রেখে তারপর ছেড়ে দিল। আমি কিছু বুঝে ওঠার আগেই ওই অবয়ব পানির নিচে থাকা অবস্থায় আমার কানের নিচে নখের একটি আঁচড় বসিয়ে দেয়। তারপর আমাকে ছেড়ে দেয়। আমি তাড়াহুড়ো করে পানির নিচ থেকে ভেসে উঠি উপরে। একটা লম্বা নিঃশ্বাস নেই, যেন আমার কিছুক্ষণের ভিতরে দমটা বন্ধ হয়ে গিয়েছিল। পুকুর থেকে উঠে আমি এক দৌড়ে বাড়িতে চলে যাই। এইভাবে দৌড়াতে দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায়। আমার পিছে পিছে অনেকেই আসে জিজ্ঞেস করার জন্য কি হয়েছে আমার। কিন্তু আমি তাড়াতাড়ি করে রুমে ঢুকে রুমের দরজা বন্ধ করে দেই। সবাই দরজায় নক করছে, কিন্তু আমি কোনো সাড়া দিচ্ছি না। মানে আমি সাড়া দেওয়ার মতো অবস্থাতেই ছিলাম না। আমি আয়নার সামনে গিয়ে দেখলাম আমার কানের নিচে নখের দাগটি বেশ বড় সড়ো। খুব ব্যথা করছে, জ্বলছে, কিন্তু একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে এক ফোঁটাও রক্ত বের হচ্ছে না। আমি কাপড় বদলিয়ে রুমের দরজা খুলে বাইরে এসে দেখলাম আম্মা বসে আছে। আমাকে দেখে আমার কাছে ছুটে এসে বলল, কি হয়েছে তোর? আমি আম্মাকে ক্ষত চিহ্নটি দেখালাম এবং সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে আমার বাবা আমাকে বললেন, তুই চিন্তা করিস না, আমার বন্ধু কবিরাজ, তোকে এক্ষুনি ওর কাছে নিয়ে যাব। তারপর আমি আর আমার বাবা আর বড় ভাই ওই কবিরাজের কাছে যাই। সেই কবিরাজের কাছে যাওয়ার পর উনি আমাকে কিছু তাবিজ দেন আর বলেন ওই রাস্তায় আর কখনো না যেতে, আর রাতেও যেন আমি বাইরে না বেরোই। রতনের কথা শুনে আমি অনেকটা ভয় পেয়ে যাই। তাকে আমি জিজ্ঞেস করলাম, কবিরাজ তোকে এটা বলে নাই যে এগুলো কে করছে? রতন বলল, হ্যাঁ বলেছে, একটা বদ জিন নাকি এইসব করেছে। আর নিলয় শোন, তুইও কোনোদিন ওই রাস্তা দিয়ে চলাচল করিস না। আমি রতনকে বললাম, ঠিক আছে রতন, তোর কথা শুনে তো আমি পুরোই ভয় পেয়ে গেছি, এখন তুই আমার সাথে চল বাজারে। রতন বলল, না ভাই, আমি বাড়ি যাই, বেশি রাত করে বাইরে থাকা ঠিক হবে না। এটা বলে রতন তাড়াতাড়ি করে উঠে চলে গেল বাড়িতে। আমি পেছ থেকে রতনকে অনেক ডাক দিলাম, ও কোনো সাড়া দিল না। এবার রতনের ভয়টা যেন আমাকে
ভীত করতে শুরু করলো। আমি ভয়ে আর বাজারে গেলাম না, বাড়ির দিকে রওনা দিলাম। রতনের বাড়ির সামনে গিয়ে যাওয়ার সময় মনে হলো যেন রতন আমাকে পিছন দিকে ডাক দিচ্ছে। আমি ভয়ে ভয়ে পিছে তাকালাম, কিন্তু দেখলাম আমার পেছনে কেউ নেই। আমি এবার ভয় পেয়ে দৌড় দিলাম বাড়ির দিকে। দৌড়ে পুকুর ঘাট পার করব, তখন পিছে থেকে নূর ডাক দিল। পিছনে তাকিয়ে দেখলাম নূর পুকুরের ঘাটের সিঁড়িতে বসে আছে। নূর আমাকে বলল, কিরে নিলয়, দৌড়ে কই যাস? আমি নূরকে বললাম, বাড়িতে যাচ্ছি, আর তুই বাইরে থাকিস না, গ্রামে নাকি একটি বজ্জিন ঘুরে বেড়াচ্ছে। ও আমাকে জিজ্ঞেস করলো, কে বলছে তোকে এই কথা? আমি বললাম, রতন বলল, পরশু রাতে নাকি তোর সাথে ওর দেখা হবার পর থেকে ওর সাথে অস্বাভাবিক অলৌকিক ঘটনা ঘটে চলেছে। পরশু রাতে? হ্যাঁ। নূর বলল, ধুর বেটা, আমি ঢাকা থেকে আসলাম কাল রাতে। আমি গত 4 দিন ঢাকায় ছিলাম। আমি তো পুরোই হতভাগ। নূর বলল, কাল রাতে যখন আমি বাড়ি আসতেছিলাম তখন নূর রতনকে আমি দেখতে পাই। ওর থেকে আমি ওর কাছে গিয়ে দাঁড়াই। তারপর ঠিক আমারও ওই গল্পটাই শোনায় যেটা তোরেও আজকে শুনাইল। নূরের কিছুটা কথা বাজে, তাও আমি বুঝে নিলাম, কিন্তু আমি ওকে জিজ্ঞেস করলাম, তুই কেমনে জানোস ও আমারে কোন গল্প শুনাইছে? নূর বলল, আরে বেটা, শুধু তরে না, গ্রামের প্রায় অর্ধেক মানুষই ওই গল্পটা শুনাইছে। সত্যি? হ্যাঁ, তুই ভয় না পেয়ে যা, বাজারে যা। আমি এবার পুরো হতভম্ব হয়ে গিয়েছি। আমি ওর কথা শুনে এক দৌড় দিলাম বাড়ির দিকে, কারণ নূর কিভাবে জানবে আমি বাজারে যাইতেছিলাম। ঘরের সামনে এসে দরজা ধাক্কানো শুরু করলাম। মা এসে দরজা খোলার সাথে সাথেই আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই। দৌড়ে আসার কারণে দরজার সাথে পিঠ ঠেকে হাঁপাতে লাগলাম আমি। আমাকে হাঁপাতে দেখে মা জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে আমার? মাকে আমি বললাম, গ্রামে একটা বজ্জিন ঘুরে বেড়াচ্ছে, রাতের বেলায় বের হওয়া যাবে না। মা আমার কথা শুনে কিছুই বললেন না। আমিও কিছু না বলে রুমে গিয়ে ভাইয়ের পাশে ঘুমিয়ে পড়লাম। আনুমানিক আধ ঘন্টা পরে একটা চিৎকারের শব্দে ঘুম ভেঙে যায় আমার। শব্দটি এসেছে ঘরের বাইরে থেকে। আমি বিছানা ছেড়ে সাথে সাথে ঘরের বাইরে যাই, কারণ সেটি আমার ভাইয়ের গলা ছিল। আমি গিয়ে দেখি ভাইয়ের দৌড়ে ঘরের দিকে যাচ্ছে, আমাকে পাশ কাটিয়ে এসে ঘরে চলে গেল। আমিও ভাইয়ার পিছে পিছে ঘরে ঢুকলাম। আমার ছোট বোন রিমি ও ঘরের দরজাটি তাড়াহুড়ো করে আটকে দিল। ভাইয়ের সাথে কি হয়েছে তা জিজ্ঞেস করার পর ভাইয়া বলল, আমি ঘুম থেকে উঠেছিলাম প্রসাব করার জন্য, বাইরে গিয়ে নারকেল গাছের নিচে বসে প্রসাব করতে থাকি। এমন সময় মনে হলো আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। আমি পিছে তাকিয়ে দেখি আমার পেছনে কেউ নেই। মনের ভুল ভেবে কাজ চালিয়ে যাচ্ছিলাম, তখন দেখি একটা সাপ অনেক বড় আমার দিকে তেড়ে আসছে। আমি তা দেখে তাড়াতাড়ি কাজ শেষ করে ঘরের দিকে দৌড় দেই। এমন সময় কেউ আমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আমি হুবড়ে খেয়ে মাটি থেকে কোনো রকম উঠে পিছনে তাকালাম, কিন্তু দেখলাম কেউ নেই। আমি ভয় পেয়ে চিৎকার দিয়ে দৌড়ে ঘরে চলে আসি। আমি ঘুম থেকে উঠেছিলাম। ভাইয়ার কথা শুনে আমার বোন রিমি বলে উঠল, আজকে তো
আমার সাথে এমন একটা ঘটনা ঘটেছিল। মা কিছুটা চিন্তিত হয়ে পড়েন এবং রিমিকে জিজ্ঞেস করি কি হয়েছিল। রিমি বলা শুরু করলো, আজ ভোরে যখন আমি ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে দেখতে পাই জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। তখন একটু মনোযোগ দিয়ে দেখলাম, কিন্তু দেখলাম সেখানে কেউই নেই। তারপর আবার দুপুরের সময় যখন বাড়ির পেছনের পুকুরে গোসল করতে যাই, এই পুকুরটি সাধারণত মহিলাদের জন্য, তখন দেখি কে যেন ওই পারে বসে আছে। আমি কিছুক্ষণ অপেক্ষা করি যাতে ওই মানুষটি চলে যায় সেইখান থেকে, আর আমি গোসল করে বাসায় ফিরে আসতে পারি। কিন্তু অনেকক্ষণ হয়ে গিয়েছিল, কিন্তু মানুষটা একচুলও নড়েনি। তখন আমি উল্টো ঘুরিয়ে মার কাছে গিয়ে বলার জন্য, কিন্তু আমি যখন ঘুরি তখন আমার হাত থেকে সাবানটি পড়ে যায়। আমি আবার ঘুরে যখন সাবানটা তুলতে যাব, তখন আমি দেখতে পাই ওই পারে কেউ নেই। আমি চারপাশে ভালো করে দেখি, কিন্তু কোনো মানুষের নাম গন্ধটি পর্যন্ত ওইখানে ছিল না। আমি মাকে উদ্দেশ্য করে বললাম, মা, কাল একটা কবিরাজ ডেকে আনে। মা বললেন, না, কালকে তোর মামারা আসবে, তাই তারা আসার পর তারা যখন চলে যাবে তখন যা করার করিস। আচ্ছা ঠিক আছে। মার কথা মতো আমি আর ভাই আমাদের রুমে চলে আসলাম। রিমি আর মা চলে গেল তাদের রুমে। আবার সবাই ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল আমার ঘুমটা ভাঙলো জানলা পেটানোর আওয়াজে। আমি লাফ দিয়ে বসে পড়ি। আশেপাশে কেউ নেই, পুরো রুম ফাঁকা, একদম নিস্তব্ধ। জানলার পেটানোর শব্দ ক্রমাগত বেরিয়ে যাচ্ছে, এত জোরে জোরে পেটাচ্ছে যেন জানলা ভেঙেই ফেলবে। ভয়ে ভয়ে জানলাটা খুললাম। খুলতেই দেখি আর কেউ নেই ওখানে। কিছুক্ষণ পর আবার সে দরজা টাকানোর শব্দ। এবার আমি ধমক দিয়ে বললাম, কে ওখানে? দরজা পেটাচ্ছিস কেন? ওই পাশ থেকে আমাকে চিল্লিয়ে বলল, মা তোমারে ডাকছে। আরে এটা আর কেউই ছিল না, আমার বোন রিমি। আমি বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে দাঁত মাজার ছাই নিয়ে ঘর থেকে বের হলাম। দাঁত মাজা শেষে মার কাছে গিয়ে বললাম, মা, কাল রাতে না বলেছিল বাজার এনে দিতে, টাকা দাও, এনে দিই। মা বললেন, টাকা তো তোর কাছেই, কাল রাতে আমাকে ফেরত দেশ নাই। পকেটে হাত দিয়ে চেক করি, টাকা পকেটেই আছে। হ্যাঁ মা, আমার কাছেই আছে। নাস্তা দাও, নাস্তা খেয়ে বাজারে যাব। না, তোর বাজারে যাওয়ার দরকার নেই, তোর ভাই গিয়েছে, দে টাকাটা দিয়ে দে। তারপর আমি পকেট থেকে টাকাটা বের করে মাকে দিয়ে দিলাম। টাকা হাতে নিয়ে মা বললেন, নাস্তা খেয়ে উঠোনটা একটু পরিষ্কার করে দিস, পাতা টাতা জমে ভুড় হয়ে গেছে। তুই ঘরে গিয়ে বস, আমি রিমির মাধ্যমে তোর কাছে নাস্তা পাঠিয়ে দিচ্ছি। এই বলে চলে আসলাম আমি ঘরে। কিছুক্ষণ পর রিমি এসে নাস্তা দিয়ে বাইরে চলে গেল। আমি রিমিকে ডাক দিয়ে বলি, কিরে, তুই আজকে স্কুলে যাবি না? ও বলল, আরে ভাই, এখনো কি সময় হয়েছে, আরো পরে যাব। আমি বললাম, তুই আজকে 3-4 দিন হলো স্কুলে যাস নাই, আজকে না গেলে দেখিস তোরে কি করি। রিমি বলল, আচ্ছা যাইতেছি। এতটুকু বলে ও চলে গেল। আমিও নাস্তা খেয়ে ঘর থেকে বের হই উঠান পরিষ্কার করার জন্য। সারা বাড়ি খুঁজে যখন কোদাল পাইনি, তখন মাকে জিজ্ঞেস করলাম, মা, কোদালটা কোথায়, খুঁজে পাচ্ছি না যে। মা বললেন, কোদালটা নাকি রতন নিয়েছিল কালকে, আর ফেরত দেয়নি। আমি রতনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কোদালটি আনার জন্য। যখন আমি গোয়ালঘর পার হয়ে পুকুরের কাছে যাব, তখন আমার মনে হলো কেউ আমার পিছু পিছু আসছে। আমি দাঁড়িয়ে পিছনে তাকালাম, কিন্তু দেখলাম কেউ নেই। আবার হাঁটা শুরু করলাম। এবার রতনের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ওদের বাড়িতে
প্রবেশ করতে দেখলাম রতন ঘরের সামনে বসে বসে আম খাচ্ছে। ওর কাছে গিয়ে বললাম, রতন, কোদালটা দে। রতন হাতটা উঠিয়ে ইশারা দিয়ে বলল, ওই যে ওইখানে রাখা আছে, নিয়ে নে। আমি যখন উল্টো ঘুরে ওইদিকে যাব, তখন আমি খেয়াল করি রতনের কানের নিচে কোনো নখের দাগ নেই। আমি অবাক হয়ে রতনকে জিজ্ঞেস করলাম, কিরে, তোর না কানের নিচে নখের আঁচড়ের দাগ ছিল? রতন অবাক হয়ে বলল, নখের দাগ? কি বলছিস আবুল তাবুল? নখের আঁচড় আসবে আমার ঘাড়ে কোথা থেকে? আরে তুই না কালকে আমাকে বললি তোর সাথে যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, সেই ঘটনার কথা। আরে কিসের ঘটনা, কি বলছিস তুই? আমি কিছুই তো বুঝতে পারছি না। তারপর আমি রতনকে সবকিছু বললাম। আমার কথা শুনে রতন বলল, না ভাই, কালকে রাতে আমি বেরই হই নাই, আর আমার সাথে এমন কিছুই হয় নাই। আর আরেকটা কথা, ভূতে ধরলে কেউ কি রাতের বেলায় বের হয় বল? আমি রতনের কথাটি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। আমি পুরোই হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তারপর নিস্তব্ধ হয়ে কোদালটি হাতে নিয়ে বাড়ি ফিরে যাই। আমি পুরো উঠান পরিষ্কার করতে থাকি। পরিষ্কার করতে করতে উঠোনের শেষ মাথায় আমাদের একটি তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছের কাছে একটা ভাঙা কাচের বোতল দেখতে পাই। আমি ভাঙা কাচের বোতলটা হাতে নিয়ে মাকে উদ্দেশ্য করে বললাম, মা, এই ভাঙা কাচের বোতলটা কোথা থেকে এলো এখানে? মায়ের জবাব দেওয়ার আগেই রিমি বলল, পরশুদিন ওইখানে একটা গর্ত খুঁড়েছিলাম গাছ লাগানোর জন্য। গর্ত করার সময় মাটির নিচ থেকে এটা বের হয়। তারপর রিমি মাকে বিদায় জানিয়ে স্কুলে চলে গেল, আর আমিও আমার কাজ শেষ করে গোসল করে নিলাম। প্রিয় দর্শক, এই গল্পের এখানেই সমাপ্ত করছি। এরপরে কি ঘটেছে তা দেখতে পাবেন পরবর্তী পর্বে। সেই পর্যন্ত যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, অবশ্যই যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে আর আমার গল্প শুনতে যদি আপনার ভালো লাগে, তাহলে নিশ্চয়ই এই ভিডিওতে একটি লাইক করবেন, আপনার পছন্দের একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনি দেখতে পান। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।